আগের দিন তোমাদের দেখালাম না যে এখানে দুটো চারা উঠেছে, এই দেখো পাশ থেকে আরেকটা ছোট্ট চারা উঠেছে, টোটাল 3টে। এটা আরও 2টো পাতা এক্সট্রা গজিয়েছে এইগুলোর, যাক হোক। আর এই লঙ্কা গাছটার ডালপালা তোমরা অনেকে বলেছো দিদি পুরো না তুলে ছেটে দাও, আবার নতুন পাতা গজাবে। তো আজকেই এনজয়, এই যে এখান দিয়ে কেটে দিল, এই যে। তো দেখা যাক, পুরো তুলে দেয়নি, না করলাম, এখান দিয়ে কেটে দিয়েছি। আর এই যে সকালবেলা সব গাছে দেওয়ার জলের বোতলগুলো ভরে নিলাম, ফাঁকা হয়ে গেছিলো। আর এখানে কিছু জামা কাপড় মেলা আছে, এগুলো থাক, এখনও হাওয়া দিচ্ছে, রোদের তাপে আটটু হোক, কারণ এগুলো না কালকে বিকেলবেলা মেলেছিলাম, শুকিয়েই গেছে, তাও থাক। আজকে বিছানার চাদরগুলো কাচতে দেবো, এইখানে রেখেছিলাম। আর এখানে আমার ঘরদোর পুরো পরিষ্কার হয়ে গেছে, বিছানা পাট তোলা হয়ে গেছে। এখন বাজে ওই 8:20 মতো, সবই হয়ে গেছে মোটামুটি। এই ঘরে গোছানো কমপ্লিট। এখানে তাড়াতাড়ি পড়তে বসেছি সকালবেলা। আর গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, মারও আছে আমারও আছে, এগুলো পরে ভাঁজ করছি। তার আগে আমি এখন আগে খাবো চা, তারপরে আবার সব কাজ। গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও যে খুব ভালো আছি বলবো না, কারণ সকালবেলা উঠেই ফোনটা হাতে নিয়েই যখনই ফোনটা খুললাম তখনই কিন্তু এমন একটা খবর শুনলাম যে আমার পুরো ভুরো কুঁচকে গেল। রীতিমতো আমি কিছুক্ষণ হয়ে রইলাম যে এরকম খবরও শুনতে হবে না। মানে দিনরাত তো উল্টোপাল্টা খবর কানে আসছেই, দেখছি, কিন্তু এরকম খবর আমার জীবনে আমার মনে হয় আমার অভিজ্ঞতায় প্রথম। এমনিতে তো জঙ্গি হানা শোনাই যায়, সেটা তো শুনেই ছোট থেকে বড় হয়েছি, কাশ্মীর হামলা এগুলো তো শুনেইছি, কিন্তু এরকম ট্যুরিস্টদের উপর আক্রমণ, কাশ্মীরকে আমরা স্বর্গ মনে করে এসেছি, আর এখন সেই স্বর্গ নরকে পরিণত হয়েছে। মানুষগুলো একটু আনন্দ কিনতে গেছে, একটু আনন্দ পেতে গিয়ে তাদের জীবনে যে এরকম অন্ধকার নেমে আসবে তারা হয়তো নিজেরাও ভাবতে পারেনি। তাদের মধ্যে কিছু আহত আছে, তারা হয়তো বা প্রাণটা ফিরে পেয়েছে, কিন্তু যারা প্রাণ চলে গেল তাদের কথা ভাবো, তাদের পরিবারের কথা ভাবো, যারা তার সাথে গেছিল সাথে করে, অথচ তাকে সাথে করে আনতে পারলো না। সারা জীবন এই বিবেক দংশনে ভুগবে যে ঘুরতে না গেলে হয়তো আজকে তারা বেঁচে যেত, সে বেঁচে যেত। তো এই জিনিসটা মানে খুবই নিন্দনীয় ঘটনা, খুবই লজ্জাকর ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরকম ঘটনা। মানে আমরা নিজেদের দেশের মধ্যে থেকেই যদি আমরা এরকম সুরক্ষিত না থাকি তাহলে কি বলবো। আমরা দেখো সারা বছর সারা জীবন খাটাখাটনি করি, কাজকর্ম করি, মাঝে মাঝে একটু এদিক ওদিক ঘুরতে যাওয়া, আনন্দ করা, তো সেই একটুকু আনন্দ কি আমরা করতে পারবো না? জানি না এরপরে আর মানুষ কিভাবে কি ঘুরতে যাবে না যাবে, আমার তো শুনেই কেমন ভয় লাগছে। দেখো অ্যাক্সিডেন্ট হওয়া এই হওয়া সেগুলো ভাগ্যের ব্যাপার, কিন্তু এই জিনিসটা মেনে নেওয়া যায় না। যাই হোক, তো চলো, আর কিছু করার নেই, এগুলো তো আর আমাদের হাতে নেই, এগুলো সব বড় বড় ব্যাপার। আমরা ছোট সাধারণ মানুষ, যেটুকু মাথায় আসলো মনে আসলো সেটুকু বললাম, কিন্তু সাধারণ মানুষ হিসাবে সাধারণ যেই মানুষটার প্রাণ গেছে তার কথা ভেবেই খারাপ লাগছে আর কি। ঘুরতে গেল আনন্দ ফুর্তি করে, অথচ ফিরল কিসে করে, সেটাই মানে ভাবলেই না আমার কেমন যেন লাগছে। যাই হোক, তো চলো, সেসব ভেবে তো আমাদের কাজকর্ম, দৈনন্দিন কাজকর্ম তো থেমে থাকবে না, সবারই চলবে। তো এদিকে আমি জামা কাপড় কাচতে দিয়ে তাতান তো গতকাল ওই কাপ নুডলসটা নিয়ে এসেছিলো, তখনই আমি ভেবেছিলাম যে আজকে নিয়ে এসছে মানে কালকে সকালেও এটা খাওয়ার বায়নাই করবে। আর আমিও কিছু জোর করিনি, কারণ গতকাল যে দই বড়া বানিয়েছিলাম কিছুটা খেয়েছি আর কিছুটা আমার জন্য রয়ে গেছে। তো যেহেতু আমার একটা ব্যবস্থা হয়ে যাবে, তো তাই জন্য ওকে আর না করিনি, এটাই ওকে দিয়ে দেবো, মানে দিয়ে দিলাম আর কি। ওর তো করতে সময় লাগে না, একটু গরম জল দিয়ে 4-5 মিনিট রেখে দিলেই হয়ে যায়। ততক্ষণে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর নিচে মার জামা কাপড়গুলোও ভাঁজ করা হয়ে গেছে, আমাদেরগুলো রেখে এখন নিচে মারটাও দিয়ে আসতে যাবো। ও হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, স্বাভাবিক জিজ্ঞাসা করাটা তোমাদের মনে আসতেই পারে, যে হঠাৎ করে আমি এরকম জামা কাপড় মার কেচে দিচ্ছি কেন। তো কোনো কারণ নেই, আমার শাশুড়ি মা শ্বশুর সবাই সুস্থ আছে, সবাই ভালো আছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসলে আমাদের দুজনেরই মনে হলো যে তাদের তো এখন বয়স হয়েছে,
তো এই ভারী ভারী কাঁচা ধোয়াগুলো আমি তো নিজেও বুঝি যে চাদর কাচতে কতটা কষ্ট হয়, আমার এই বয়সেই আমার প্রবলেম হয় তো তাদের। তো তাই জন্যই আমি ভেবেছি যে যতটুকু আমি পারি আমার পক্ষে সম্ভব আর কি, তো ততটুকুই একটু সাহায্য করব, হেল্প করা আর কি। তো তাই জন্যই বলেছি তুমি জামা কাপড় তোমাদের সপ্তাহে রেখে দেবে, আমি কেচে দেবো। তো যেগুলো হাতে কাচার কাচবো, যেগুলো মেশিনে দেওয়ার দেবো। তো এই আর কিচ্ছু না। আর এই তো চলো এবার সকালে কাজকর্ম কিছুটা সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নাবান্নার দিকে চলে এসেছি। ওদিকে পূজা বাসন মাজছিল বলে আমি টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু যেটুকু সম্ভব সবজি কেটে নিলাম, একটু ঝিঙে কাটলাম, ফুলকপি কাটলাম, সব কিছু কাটতে পারিনি, বাকিগুলো এখন এখানে এসে কাটবো। তবে তার আগে বাসনের গামলাটা ফাঁকা করব। এই একই কথা আবারও বলছি, বাসনের গামলাটা থাকলে এখানে কিছু কাজ করা যায় না, জায়গাটা তো একদমই ছোট্ট। তো আগে চেষ্টা করি বাসনের এই বড় গামলাটা সরিয়ে দেওয়ার। তবে হ্যাঁ, সব বাসনের জল কিন্তু ঝরে না, ওপর দিকে যেই বাসনগুলো থাকে আর ও সুন্দর করে উপর দিয়েই বাসনগুলো রাখে যে জল ঝরে যায়, কিন্তু নিচের দিকে যে বাসনগুলো ওগুলো একদমই জল জল থাকে। ওগুলো কি করি আমি এই নীল বাস্কেটটার মধ্যে রেখে দিই কিছুক্ষণ, তারপরে এখান থেকে জল ঝরে গেলে আবার রেখে দিই। এগুলো ছোটো ছোটো বাসন অবশ্য, আর বড় বড় বাসনগুলো ওপরে থাকে, ওগুলো জল ঝরে যায়, ওগুলো জায়গা মতো রেখে দিই। তো এই তো গামলাটা ফাঁকা করলাম, গামলাটা এবার সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে তারপরে এখানে আমাকে আরও কিছু সবজি কাটাকুটি করার আছে। তবে হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা আমিও আজকে প্রথম করব। ইন্দ্র কোথাও একটা দেখেছে ভিডিওতে এরকম রেসিপি, তো ও আমাকে পাঠিয়েছে, যেহেতু আমি এরকম খেতে ভালোবাসি, তো তাই জন্য আমাকে বলছে দেখো একটা রেসিপি পাঠালাম, এটা করে দেখতে পারো। তবে আমি ভাবলাম যে একদমই সিম্পল ঘরোয়া রেসিপি, আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে যা যা থাকে আর কি সেরকমই, কোনো হাইফাই কিছু না। আমি ওকে বলেছি এরকম ধরনের কিছু থাকলে পাঠাবে, আমার বেশ ভালো লাগে নিত্য নতুন। তো ওদিকে টেবিলটাও পরিষ্কার করে ফেললাম, আর এখানে মোচা ঘন্ট করব। আগের দিন যে মোচা ছাড়িয়ে রেখেছিলাম, মোচাটা ভালো করে ধুয়ে এই হ্যান্ড চপারে চপ করে নিয়ে একটু ভাপিয়ে রেখেছি, এটা থাক। আর এখানে একটু চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে ফুলকপি কেটে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, আর এই যে ঝিঙেগুলোকে যে কেটেছি এই ঝিঙে দিয়েই আজকে রেসিপিটা করব। দেখো আশা করি তোমাদের ভালো লাগবে, ভীষণ ভালো হয়েছিল, দুর্দান্ত ভালো হয়েছিল। তবে হ্যাঁ, ঝিঙের কিন্তু আমি একটাও খোসা ছাড়াইনি, পুরো শুধু লেজাটার মাথার দিকে একটু বাদ দিয়ে পুরো খোসা সহই পিস পিস করে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আলু কাটা হয়ে গেছে, একটু মোচার জন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও বার করেছি। আর এখানে ফুলকপির মশলা করেছি, একটু চারমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে মোচা ঘন্টর মশলা আছে, আদা, কাঁচা লঙ্কা। আর এখানে চালও ধুয়ে রেডি করে রেখেছি। তো রান্নাটা বসাবো, সবার আগে ঝিঙেটাই বসাবো, রসুন কাঁচা লঙ্কাও বার করে রেখেছি। তার আগে ইন্দ্র চলে এসছে, তো আমি বেলের শরবতটা কিছুক্ষণ আগে বার করে রেখেছিলাম, একদম সদ্য ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, ঠান্ডা তো, ইন্দ্র আবার ঠান্ডা খায়, তো বেশিক্ষণ হয়নি বার করেছি। তো ও চলে আসাতে ওকে ওরটা দিয়ে দিয়েছি, আমার আর তাতানেরটা রয়েছে, একটু পরে খাবো, আর একটু ঠান্ডাটা কাটুক। তো এদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে 4-5-4টে শুকনো লঙ্কা বড় বড়, আর হচ্ছে 10-12 কোয়া রসুন, ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তো দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে এই খোসা সহ ঝিঙেগুলোই আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর পুরো হাই ফ্লেমে এখন ভাজবো, কারণ ঝিঙে থেকে জল ছাড়ে জানো, তো যাতে একটু জল ছাড়তে না পারে, তো সেই জন্যই হাই ফ্লেমে ভাজবো। আর ভুলেও কিন্তু এখন নুন দেবো না, নুন দিলেই কিন্তু একদম জল ছাড়তে শুরু করবে। তো দেখো কিছুক্ষণ হাই ফ্লেমে ভাজার পর মোটামুটি 8-9 মিনিট পর এরকম মানে একটু মজে গেছে অনেকটা। তারপরে যে চিংড়ি মাছটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। তবে হ্যাঁ, চিংড়ি মাছ ছাড়াও তোমরা করতে পারো, ভালো লাগবে আশা করি। তবে চিংড়ি মাছ দিলে তো যে কোনো জিনিসেরই স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তো তাই জন্য আমি অল্প করে কিছুটা চিংড়ি মাছ দিয়েও আরও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো, ভাজা ভাজা করে নেবো। তারপরে এই পুরো যা যা ভাজা করেছি পুরোটা আমি মিক্সির বাটিতে দিয়ে দেবো। আর ঝিঙে তো মজেই গেছে ভাজতে ভাজতে, মিক্সির বাটিতে দিয়ে গরম গরম পেস্ট করব না, একটু ঠান্ডা হবে তারপরেই পেস্ট করব। আর একবারে হয়নি, আমাকে দুবারে করতে হয়েছে, অনেকটা পরিমাণ আছে। তো ওইটাও ঠান্ডা হোক, ততক্ষণে আমিও একটু ঠান্ডা হয়ে নিই। একটু বেলের শরবত ইন্দ্রকে তো দিয়ে দিয়েছি, তাতান এখনও খায়নি, ও বলছে আর একটু পরে খাবে। এখন ওই 12-12:30 মতো বাজে, আমি আমার বেলের শরবতটা খেয়ে নিয়েছি। বিশ্বাস করো, ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা, ঠান্ডাটা কেটে গিয়ে একদম ঠিকঠাক মতো হয়েছে। প্রাণটা যেন জুড়িয়ে গেল, এত গরমের মধ্যে রান্নার সামনে দাঁড়িয়ে আছি না, গ্যাসের সামনে, তত্তরিয়ে ঘামছি। আর এদিকে ইন্দ্র যেটা করছে, এখানে 3টে চারা হয়েছিল না, ও বলছে আমি 3টে চারা 3 জায়গায় ডিভাইড করি, মানে একটা তো এখানেই থাকবে যেটা সদ্য উঠেছে, আর আগে যে 2টো উঠেছে সেই 2টো না 2টো টবে ট্রান্সফার করে দিচ্ছে। বলছে তাহলে 3টে টবে 3টে গাছ হবে, প্রচুর লঙ্কা হবে। তো দেখা যাক, ফলের আশা তো করতে সবাই না করে যে কি হবে না হবে, দেখা যাক পরে, করলো তো রেডি করে রাখলো, পরে দেখা যাক কি হয়। আর এদিকে কিন্তু আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি,
তারপরে ওই একই কড়াইয়ের মধ্যেই অল্প একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা গোটা গোটা রেখেছি কেন, ঝালের পরিমাণটা আমি ঠিক বুঝতে পারছি না। যদি কম ঝাল হয় তাহলে লঙ্কা ডলে খাওয়া যাবে, আর যদি বেশি ঝাল হয় লঙ্কাটা বাদ দিয়ে খাওয়া যাবে। এই জন্য লঙ্কাটার করে দেইনি, গোটাই দিয়েছি। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার একটু গ্যাসটা কমিয়ে বাড়িয়ে এটা একটু নাড়িয়ে ছাড়িয়ে একদম শুকিয়ে নিতে হবে। তো এই জন্য এটা এই পাশের গ্যাসে নিয়ে এসে আমি আরেকটা কড়াইতে এখানে মোচা ঘন্ট বসিয়ে দিচ্ছি, কারণ মোচা ঘন্ট হতেও সময় লাগে। যদিও মোচা ঘন্টটা ভাপানো হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে আলুটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে যেভাবে মোচা করে আর কি, মোচাটা তো ভাপিয়ে রেখেছি, মোচাটা আরেকটু চটকে তারপরে দিয়ে দেবো। তারপর নুন হলুদ মিষ্টি জিরের গুঁড়ো আর আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তো বেটেইছি। তো মোচা ঘন্ট কিন্তু হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম, ভালো হয়েছে। তবে না আজকে নারকেল ছিল না, যদি একটু মোচা ঘন্টতে নারকেল দিতে পারতাম খুব ভালো হতো। এদিকে সবে মোচা ঘন্টটা হয়েছে, বন্ধ করেছি গ্যাসটা, আর আমার গ্যাসটাও ফুরিয়ে গেছে। আমি জানতাম যে আজকালের মধ্যেই গ্যাস ফুরাবে, আমার একটা তারিখের আন্দাজ আছে, এই জন্য তারিখটা লিখে রাখি, কিন্তু কখন ফুরাবে সেটাই হচ্ছে সমস্যা ছিল। তো যাই হোক, কী বলবো, আর এই দুপুরবেলা রান্না তাড়াহুড়ো করে রান্না করছি, এই সময়টাই গ্যাসটা শেষ হওয়ার হলো। আর আমার তো গ্যাস থাকে সেই মূল্যকে বারান্দায় থাকে, তো সেই ঠেঙিয়ে এই গ্যাসটা মানে শেষ হওয়া গ্যাসটা বারান্দায় নিয়ে গেলাম, আবার ওই ভরা গ্যাসটা নিয়ে আসলাম। তবে হ্যাঁ, আমার কষ্ট হয় না, কারণ গ্যাস সিলিন্ডারের নিচে না আমি একটা পাপোশ দিয়ে নিই, পাপোশ দিয়ে একদম টেনে টেনে নিয়ে আসি, কোনো কষ্ট হয় না। তো এই তো সিলিন্ডার লাগিয়ে দিলাম। আর গত মাসে গ্যাসটা লাগিয়েছিলাম 6/3, তো 6/3 থেকে 23/4 অবধি গেল। 1 মাস তো যাই, তারপরেও 15-20 দিন যায়, পুরোপুরি 2 মাস যায় না। তো আজকেও আবার লাগালাম 23 তারিখে, দেখা যাক। আগামী মাসের 23 তারিখ পর্যন্ত যাবে শিওর, তারপরেও আরও 15-20 দিন যাবে। আর এই দেখো, এই বাটাটা কিন্তু আমার হয়ে গেছে। তো অনেকটা পরিমাণ হয়েছে, হাফ নিচে দেবো আর হাফ আমাদের রাখবো। দুর্দান্ত ভালো হয়েছিল, করে দেখতে পারো। একদম ইজি একটা সিম্পল রেসিপি, বেশিক্ষণ সময় লাগে না, খোসা ছাড়ানোর ব্যাপার নেই, মানে ভাপানোর দরকার নেই, একদম সুন্দরভাবে হয়ে যায়। আর দারুণ একটা রেসিপি, গরম ভাতের সাথে অমৃত অমৃত। তো যাই হোক, আর করেছি ফুলকপির তরকারি। নামানোর আগে ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি, কারণ তাতান খাবে। তাতান তো ওই ঝিঙে বাটাটা খাবে না, চিংড়ি মাছ রয়েছে, ও মোচা ঘন্ট আর ফুলকপি দিয়ে খাবে। আর এদিকে মা আবার এসে এটা দিয়ে গেল, এঁচড় দিয়ে ছোলার ডাল করেছে, ইন্দ্র ভালোবাসে খেতে। তো রান্নাবান্না সেরে গ্যাসের জায়গা পরিষ্কার করে আমি স্নান টান করে চলে এসেছি, কাঁচা ধোয়াও হয়ে গেছে। আর তাতান কিন্তু স্নান করে পুজো দিয়ে দিয়েছে। এইবার আমি এসেছি, একটা চাদর আর বালিশের কভারগুলো মেলা ছিল, দেখলাম একদম শুকিয়ে গেছে ঠনঠনে, যা রোদের তাপ আর হাওয়া, শুকিয়ে গেছে। তো এই চাদরটা তুলে দিচ্ছি, তুলে দিয়ে আরেকটা চাদর আছে ওটা মেলে দেবো। মেলে দিয়ে খাওয়া দাওয়া করতে করতে আশা করি যা রোদের তাপ, আর এখানটা শেষের দিকে শেষবেলায় ভালো রোদ আসে, বুঝতেই পারছো, তো শুকিয়ে যাবে। তারপরে আমি যেগুলো কাঁচা ধোয়া করেছি বারান্দায় বালতিতে করে এনে রেখেছি, এই চাদরটা শুকিয়ে গেলে ওগুলো মেলে দেবো, ব্যাস ওগুলোও শুকিয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে ঘন্টাখানেক ঘুমিয়েছি। তাতান বিকালবেলা পড়তে গেছিলো, তো পড়ার থেকে চলে এসছে, আমিও উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ও বলছে খিদে পেয়েছে, যেহেতু পড়তে গেছিলো, বাড়িতে থাকলে অতটাও এই সময় খিদে পায় না, পড়তে গেছিলো তো উল্টো পাল্টা বায়না করছিল। তো আমি আবার একটু মুড়ি চানাচুর দিয়ে বলালাম, মুড়ি চানাচুর দিলাম, বললাম তুই এটা খা, আমি একটু যাব দোকানের কিছু জিনিস আনতে লাগবে। তো রেডি হয়ে নিলাম। আর গরম পড়েছে মানেই আমি লেগিংস বাঁধ, শীতকালে আর ঠান্ডা ওয়েদারে লেগিংস পরি, কিন্তু গরম পড়লো মানেই আমি প্লাজো পরা শুরু করলাম, কারণ লেগিংস পরে থাকতে পারি না, আরও যেন বেশি গরম লাগে। প্লাজোটা পরলে তবু ঢিলা ঢালা তো আরাম লাগে। তো এই তো দোকান থেকে কিন্তু চলে এসেছি, খুব বেশি কিছু আনিনি, ছোটোখাটো কিছু জিনিস আনার ছিল, কিন্তু ওগুলো না আনলেও নয়। তো এনে আগে টেবিলের ওপর জিনিসগুলো ঢেলে রাখি, কারণ দুধের প্যাকেট রয়েছে, দুধের প্যাকেট সহ যদি আমি রেখে দিই না, জল জল হয়ে যায়, আর পুরো ব্যাগও ভিজে যায়, মেঝেও ভিজে যায়। তার জন্য টেবিলে আগে বার করে রেখে আমি নিজে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এবার জায়গা মতো রাখি। ছোটো ছোটো যে প্যাকেটগুলো থাকে, ওই সর্ষে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, পোস্ত, ওগুলো আমি ওই ফ্রিজের পাশের একটাতে রাখি। আর পেস্ট, সাবান ঠাবান যদি এগুলো আনি, সেগুলো এই ড্রয়ারটাতে রাখি। তাতানের জন্য ছোট্ট একটা পেপসোডেন্ট আনলাম, ও একার জন্য, কারণ আমরা তো সেন্সোডেন্ট ব্যবহার করি। আর স্কচ ব্রাইট যা যা আনার সেগুলো আমি এখানে রাখি। হারপিক যা যা থাকে সব এই জায়গাটা রাখি, সিঙ্কের নিচে। আর এই যে কোটোটা দেখছো, এর মধ্যে সব কাটা প্যাকেটগুলো রাখি, মনে করো নুনের প্যাকেট কেটেছি কিংবা কিছু একটা প্যাকেট কেটেছি, সেগুলো এটার মধ্যে রাখি লুজ। আর এই যে ড্রামটা আছে, এর মধ্যে আমি বড় বড় গোটা গোটা প্যাকেট রাখি, মানে ওই চাও, ম্যাগি, সোয়াবিন যা যা প্যাকেট থাকে। যেমন আজকে চিনি রাখলাম, আর এই চালের গুঁড়োর প্যাকেটটা রাখলাম। চালের গুঁড়োর প্যাকেট যখন আবার কাটবো, তখন কৌটোতে ঢেলে আমি ফ্রিজে রেখে দেবো। তো এই তো তোমাদের মধ্যে একজন বলছিলে মুদি দোকানের জিনিস কীভাবে রাখো একটু দেখিও, তো এইভাবেই রাখি, সামান্য ব্যাপার।
আর এই যে তরকার ডাল এনেছিলাম, কৌটোতে ঢাললাম, ঢেলে আমি তো যে কোনো ডাল চাল আমি এগুলো ফ্রিজেই রাখি, তো এই যে ফ্রিজে রেখে দিলাম, ব্যাস। তো গোছানো হয়ে গেল মোটামুটি। আর দুধ এনেছিলাম, দুধটা এখনই জাল দেবো, কারণ আজকে দই পাতবো। তবে হ্যাঁ, আজকে দই পাতাটা, আগের দিন দই পাতাটা খুব একটা ভালো হয়নি। তোমাদের মধ্যে একজন বলেছো দিদি দইয়ের বীজটা একদম কম দেবে, খুব বেশি দিচ্ছ বলে ওরকম হচ্ছে। তো আজকে একদম কম করে না দই বসিয়েছি। আর এদিকে এখন আমি যেটা বসবো, আমার রাতের আটা মাখা হয়ে গেছে, আর রান্না কিছু করতে হবে না, কারণ ওই এঁচড় দিয়ে ছোলার ডালটা আছে, ওটা দিয়ে হয়ে যাবে। এখন এই কচুটা কাটবো। কচুটা আমি রেখে দেখলাম পুরো আমার থেকেও হাইটে বড়, এত বড় কচুটা। কেটে আনলে সুবিধা হয়, জায়গাটা নোংরা হয় না, আমার হাতটা নোংরা হয় না, সময়টা বেঁচে যায়। কিন্তু কেটে আনিনি, কিছু করার নেই, এখন কচু কাটতে বসবো। কারণ দিনের বেলা যখন তখন কচু কেটে রান্না করা সম্ভব না, দেরি হয়ে যাবে। তো এগুলো এখনই করে নেওয়া উচিত। এখন বেজে গেছে 9টা, ইন্দ্রও আসেনি, দাদানও পড়ছে, আমার হাতে সময় আছে। আর আজকে বলেছে ছোলার ডাল যেহেতু আছে, আমি জানতাম যেই দেখবে ছোলার ডাল অমনি বলবে লুচি। তো আমিও রাজি হয়ে গেছি, কিছু বলিনি, কারণ অনেকদিন লুচি খাওয়াও হয় না। আগে তো খুব ঘন ঘন খাওয়া হতো, তাই জন্য আমি আর তাতান রুটি করে খেতাম, ওকে লুচি করে দিতাম। কিন্তু এখন অনেক দিন বাদে বাদেই লুচির কথা বলে, আর যদিও বা বলে ময়দা দিয়ে খায় না, আটা দিয়েই খায়। তাই জন্য আমরাও একসাথেই লুচি করে নেবো, তিনজনেই ছোলার ডাল দিয়ে লুচি খেয়ে নেবো। আর এখানে এখন কচুটা কাটতে বসেছি, বিশাল বড় তো পিস পিস করে নিলাম, তাহলে কাটতে সুবিধা হবে। তারপরে এরকম খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে রাখবো, তারপর ভালো করে ধুয়ে ভাবছি আজকে রাতেই ভাপিয়ে নেব। কারণ এতটা কচু কোথায় রাখবো, বাইরে থাকলে যদি নষ্ট হয়ে যায়, যা গরম পড়েছে, আর এতটা ফ্রিজে রাখলেও ফ্রিজের অনেকটা জায়গা জুড়ে থাকবে। আর যদি ভাপিয়ে একটা কৌটো করে টিফিন বক্সে করে রেখে দিই তাহলে সুবিধা হবে। তাই জন্য না, আমি কচু কেটে ভালো করে ধুয়ে এরকম দুটো জায়গায় ভাপাতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে, কারণ অনেকটা কচু একটা জায়গায় হচ্ছিল না। তাও দেখো উপচুপিয়ে গেছে। একটা বড় কড়াই আর একটা বড় গামলাতে বসিয়েছি দু জায়গায়। আর ভাপানো হয়ে গেছে, একটু ঠান্ডা হলেই একটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো, কালকে শুধু বার করে রান্না করব, ব্যাস। এখন বেজে গেছে ওই 10টা থেকে 10:30টার মতো। ইন্দ্রবাবুও চলে এসছে, বলো লুচি করে ফেলো, খেয়ে নিই। খেয়ে দিয়ে কতক্ষণে এসিতে ঢুকবো আর কি, এতটা গরম পড়েছে না। সারাদিনের পর এই অপেক্ষা করে থাকি রাত্রেবেলা কতক্ষণের জন্য একটু আরামে, কয়েক ঘন্টা একটু আরাম। তাও আমার অতক্ষণ হয় না, ওরা সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে, আমি ওই যেতে যেতে 1টা 2টো এরকম সময় যাই। তারপর কয়েক ঘন্টা ঘুমাই, ব্যাস। তারপর তো সারাটা দিন এই রান্নাঘরে গরমের মধ্যেই কাটে। এসিতে তো হয় না, দুপুরবেলা কিছুক্ষণ আর রাত্রেবেলা কয়েক ঘন্টা, এই আর কি। তো চলো, এই তো লুচি ভাজা হয়ে গেল গরম গরম, এবার তিনজনে মিলেই খেতে বসবো। আর গত 2 দিন ধরেই না রাত হলেই লোডশেডিং হয়ে যাচ্ছিল, তবে আজকে আর হয়নি। সেদিনকে তো পুরো 1 ঘন্টা 1-1.5 লোডশেডিং ছিল, তারপরে আবার আসলো, আবার গেল। গতকালকেও তাই অনেকক্ষণ কারেন্ট ছিল না। তবে হ্যাঁ, আজকে আর কারেন্ট যায়নি। তো সত্যি কথা, কারেন্টটা রাত এই গরমের মধ্যে কারেন্ট যাওয়া মানে, ফ্যান তো চলছে ইনভার্টারে, কিন্তু এসি তো আর চলছে না, এসি তো বন্ধ হয়ে যাবে। আর যখনই বন্ধ হয়ে যাচ্ছে না, কি গরম লাগছে। আর যেহেতু এসি চলবে, সমস্ত জানলা দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, হাওয়া বাতাসও ঢুকছে না, আর গরম কাকে বলে। তো যাই হোক, এই তো। তবে আজকে কারেন্ট যায়নি, আজকে ঠিকঠাক মতো শুতে পেরেছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।